দেশটা একদম একদম বিকল হয়ে গেছে। এবং আমি অর্থনীতিবিদ না, আমার কথা শুনে রাখেন, 26 সালে দেশে দুর্ভিক্ষ হচ্ছে, এবং এই দুর্ভিক্ষ যদি ঠেকানো না যায় এই রাষ্ট্র ফেল স্টেটের দিকে যাবে। আপনি মনে রেখেন। একটা কেস আজকে গোপালগঞ্জে দেখলাম, 10,500 ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। মানে 10,500 মামলা করলে গোপালগঞ্জের থাকে কি বলেন আপনি? তো এই জন্যই এই মামলা করে আর খুনের আসামি দিলেই এই কোর্ট কেমন কোর্ট হলো? একটা আমার নামে যদি এখন খুনের মামলা দেয়, জামিন দিবে না, এটা কোনো কথা হলো? খুনের মামলা থাকলে জামিন দিবে না, এটা কোনো কথা? একটা মানুষ বোঝাও যায়, আদালতের তো ক্ষমতা আছে। আদালত একটা খুনের যার নামেই কেস দিয়েছে, তাহলে এই যে আপনার বেক্সিম কোর্ট সালমান রহমান আইন মন্ত্রী ছিল, আপনার এনাদের খুনের মামলা দিয়ে দিছে। এনারা কি খুন করছে? হ্যাঁ, তারা অ্যাবেটার হতে পারে। আপনি যা অপরাধ করেছে তারা দুর্নীতি করতে পারে, দুর্নীতি করেছে তারা, তাদের সে বিচার হোক। কিন্তু সবাইকে ঢালাও ভাবে খুনের মামলা, এমনকি বিদেশে রয়েছে তাকেও আইনে খুনের মামলা দেওয়া হয়, বিদেশে রয়ে গেছে সে। তো এই জন্যই আমি বলবো ঠিক আগের মতোই হচ্ছে, জাস্ট হ্যারাস করা এবং ক্ষমতা প্রয়োগ করা, মব সন্ত্রাস তো চলছেই। মব জাস্টিস এটা মানুষের, বিশেষ করে তরুণদের মনোজগতের এমন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে এই তরুণ আপনার ধরেন এই ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত এই 8টা ব্যাচ, এই 8টা ব্যাচের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজ্ঞানের যুগে এরা কেউ পড়াশোনার দিকে মন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক ছিল। করতেই চাই যে তাহলে আসলে 1 বছরের মাথায় এসে মানে সবাই যে বলছে আসলে লাভ কি হলো, অর্জন কি হলো, কেউ কেউ বলছে আগেই ভালো ছিলাম, সেই একটা টার্ম প্রচলিত হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে একটু আপনার কাছে শুনতে চাইবো। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগে চাঁদা দিতাম 1 লাখ টাকা, এখন দিচ্ছি 5, এখন ব্যবসায়ীদেরকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমার আর একটা অনুষ্ঠানে কথা বলছিলেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বলছেন যে আগে, আপনিও বলছিলেন যে আগেও যেভাবে হতো ঠিক একইভাবে হচ্ছে। তিনি বলছেন যে আগে অবিচার হতো, অন্যায় হতো, এখন তার দ্বিগুণ মাত্রায় সেটি হচ্ছে। তাহলে তো হ্যাঁ, আগে যদি চাঁদা ধরেন 10 টাকা হতো, এখন এটা 100 টাকা হয়েছে, পরিমাণ বাড়ছে। আবার দেখেন চাঁদা আবার কি, কেউ চাঁদা নিলে হয় এটা, কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় অনুদান, কেউ নিলে হয় ফান্ড। এই নামকরণ হয়ে গেছে। এবং সব জায়গায় পরিমাণ, ঘুষের পরিমাণও বেড়ে গেছে। এখন নাকি সবাই ঘুষ নেওয়ার সময় বলে এখন ঘুষ নেওয়া খুব কঠিন, বেশি দেওয়া লাগবে, সব জায়গায় বেশি। এবং সবাই চাঁদাবাজিতে একদম ধরেন পুরা বাংলাদেশ চাঁদাবাজিতে ছেয়ে গেছে। সবাই, অনেকে এসে দোষ পায়, অমকে চাঁদাবাজি করে, অমক পার্টি চাঁদাবাজি করে। চাঁদাবাজি কিন্তু সবাই করতেছে, হাদিয়া লাও করতেছে, আবার ফান্ড এলাও করতেছে, ডোনেশন এলাও করতেছে, সবাই চাঁদা। এবং চাঁদার যদি বড় অঙ্কের বাল্ক পরিমাণ চাঁদার কথা বলেন, তাহলে এনসিপির নেতারা বড় অঙ্কের চাঁদা নিচ্ছে এখন। হ্যাঁ, আর বিএনপির যারা সদস্য, তারা যারা চাঁদা নিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে ওই আওয়ামী লীগ যে সব জায়গায় রাস্তাঘাটে চাঁদা নিত সেগুলো নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এনসিপি এই দেশের বড় বড় ব্যবসায়ীর কাছে ডোনেশন নামে চাঁদা নিচ্ছে, বড় বড় চাঁদা নিচ্ছে। আবার ঘুষ, সব কাজের ঘুষ এখন পরিমাণ বেড়ে গেছে। ধরেন বলা হচ্ছে যারা যে ধরেন প্রশাসন বলেন, পুলিশ বলেন, তারা বললেন যে কালকে টেলিভিশনে আসতেছি, গভীর রাতে আসার সময় দেখি যে লাইন ধরে গেছে। কি, আমার ড্রাইভার বললো যে, ওই টেলিভিশন ড্রাইভার বললো যে স্যার দেখলেন না, চাঁদা দিতেছে, পুলিশ চাঁদা দিচ্ছে, বুঝছেন? অর্থাৎ চাঁদার পরিমাণও বেড়ে গেছে। তার চাঁদা ডাবল হয়ে গেছে, 1.5 গুণ, কমপক্ষে 1.5 গুণ, সব চাঁদা বেড়ে গেছে। তাহলে যদি একটু আরেকটু চাই জনাব এম এ আজিজ, তাহলে কথা হলো যে কি কি জায়গায় উন্নতি হলো? ঘুষের অঙ্কে উন্নতি হয়েছে, চাঁদাবাজিতে সংখ্যা সেখানেও একটা অঙ্কে উন্নতি হয়েছে, মামলা বাণিজ্য, আমরা সম্প্রতি আলোচনায় আসে যে মামলা বাণিজ্যেও বেশি উন্নতি হয়েছে, মানে সেখানে বেড়েছে আর কি, এগুলো হচ্ছে বেড়েছে। কাজের কাজটা কি হয়েছে 1 বছরে? না, আমি কালকে প্রথম আলোতে একটা গোল টেবিল হয়েছিল, সেখানে দেবপ্রিয় বলছেন যে সরকারের মধ্যে সরকার আছে। আইনজীবী সারা হোসেন বলছে এমন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আদালতেও যে রায় তো দূরের কথা, আদেশও দিবে কে? আর হোসেন জিল্লুর রহমান বললে 1 বছর হতে চলেছে, এখন শক্তভাবে হিসাব নেওয়ার সুযোগ প্রয়োজন। হ্যাঁ, তার মানে, এবং অন্যান্য যারা কথা বলছে কেউ পজিটিভ কথা বলতে পারে না, দেশটা একদম শূন্যে ভাসতেছে।
কিচ্ছু নাই, অর্থনীতি বেহাল, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো বিনিয়োগ নাই। বিশ্ব ব্যাংক বলেছে 3.3% জিডিপি হবে সামনের বছরে। আপনার আপনার IMF এর যে লোন সব শর্ত মেনে নিচ্ছে, বাজার এখন বেড়ে গেছে। তারপরে আপনার দেখেন আমেরিকার সাথে সব দেশ, আপনার দেখেন ভারত বলেন, ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, সবাই উপরে ট্যাক্স বসাইছিল, সব ট্যাক্স কমাইছে। কেউ 15% করছে, কেউ 20% করছে, আমাদের 35% করছে। এইটাকে কমাইতে পারে নাই। ফার্স্ট দরবার আবার করবে, ওভার টেলিফোন জুমে করবে, এটা কমবে কিনা জানি না। তবে শুনেছি যে এটা জানা গেছে যে ওই সময় নাকি গোপন চুক্তি হয়েছে, চুক্তিতে অনেক ডালপালা মেলেছে। কেউ বলছে, অনেক সময় সন্দেহ করা হচ্ছে যে চীনের বিনিয়োগ যেহেতু এখন বেশি এসে গেছে, চীনের সম্পর্ক বেশি, সুতরাং কেন চীনের এত বিনিয়োগ বেশি হবে, এটা কাট করতে হবে। দুই হলো আমাদের তাদের আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াইতে হবে আমাদের, এটা এই জন্য ইতিমধ্যে আপনার গম ইম্পোর্ট করে ফেলছে বাংলাদেশ। তারপরে আপনার দেখেন হয়তো গোপনে অনেকে মনে করে যে ধরেন নিউ মারিন কন্টেইনার, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল, এটার জন্য এগ্রিমেন্ট হয়ে গেছে কিনা সন্দেহ। আবার ফের দেখেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে করে দিছে, সেখানে অনেকগুলো অবশ্য প্ল্যান করা আছে যে কি কি কাজ করতে পারবে, করবে না। কিন্তু ধরেন মানবাধিকার কমিশনের কাছে আমাদের এখানে সংগঠন আছে, সমকামীরা যায় অফিসে দাঁড়ায় গেল যে আমাদের রাইট নাই, আমাদের কেউ স্বীকৃতি দেয় না। তো মানবাধিকার কমিশন বলতে পক্ষে, এবং মানবাধিকার কমিশনের যে প্রধান হয়ে আসতেছেন সেও নাকি সমকামী, বলেন বাংলাদেশের কালচারে এটা চলে, সে তো দাবি করবে। এখন তো সমকামী তাহলে উন্মুক্ত করে দিবেন, তার মানে সেক্স উন্মুক্ত করে দিবেন, সেক্সুয়াল উন্মুক্ত। এখন মানবাধিকার কমিশন যদি বলে চিটাগাং হিল ট্যাক্স থেকে আর্মি প্রত্যাহার করে দেন, ওরা ওখানে হিলের লোকজন আসে আপনার মানবাধিকার কমিশনের অফিসের সামনে আসলো, আমাদের রাইট নাই, আর্মি মেরে ফেলে, এই করে সেই করে, এইটা নাই সেইটা নাই। তো তাহলে তো আপনার ওখানেও মানবাধিকার কমিশন করবে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আবার এটার উল্টো দিকেও ভালো হচ্ছে যে হয়তো মানবাধিকার কমিশনকে এই জন্যই আনা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করবে তার বৈধতা ওরা ঘোষণা করবে যে ঠিক আছে ঠিক আছে। কিন্তু এখন যদি ইলেকশন সত্যি সত্যি হয়ে যায় তাহলে তো ওনার এই সুযোগ থাকলো না। মাঝখানে রীতিমতো একটা সমস্যা ঘাড়ে চাপাই দিয়ে গেল বাংলাদেশের উপরে। এই জন্য আমি বলছি দেশটা খুব বিপদে আছে। ধরেন বিশ্ব ব্যাংক বলছে যে আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%। 3.3% মানে কি? আপনার দুর্ভিক্ষ হবে, তো দেশে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশের ইতিহাসে 74 সালের দুর্ভিক্ষেও তো এত জিডিপির নিচে নামে নাই, আপনি বলেন। সুতরাং 3.3% যদি জিডিপি গ্রোথ হয়, আমাদের কোনো ইনকাম কিচ্ছু নাই, একমাত্র প্রবাসী আয় আসতেছে। তাও আবার শুনলাম যে ফরমাল চ্যানেলে মাত্র 5% আসে, অথচ আমাদের সরকার কিভাবে হিসাব দেয় আমি তো মাথায় ধরে না। হুন্ডিতে আসে, এটার হিসাব দেয় কি করে জানি না। তো সবই তো নড়বড়। এখন IMF টাকা দিছে, এখন ব্যাংকের রিজার্ভ বাড়ছে, এটা খরচ হয়ে যাবে। এখন তো IMF এর লোনের সব শর্ত পূরণ করছে। আপনার ধরেন সব বাজারের সব কিছু দাম বেড়ে গেছে। আপনার বিদ্যুৎ, ইলেকট্রিসিটির হচ্ছে জীবন জীবিকার লাইফ লাইন, সেটারও দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে। আপনি দেখেন আর এই 3 মাস 6 মাস পরে সবকিছুর দাম বেড়ে বেহাল অবস্থা হয়ে যাবে। এদিকে মিডিল ইনকাম গ্রুপ, নিম্ন আয়ের মানুষ হয়ে গেছে। আপনি তো আমেরিকায় আছেন, নিশ্চিন্তে আছেন, আমাদের বড় কষ্ট, খাওয়ারও কষ্ট হবে, থাকা তো দূরের কথা, খাওয়া নেই, জীবন বাঁচানো নেই, কষ্ট। এই জন্য দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ বলছেন। তাহলে মানে তখন এই যদি আপনাদের মানে পর্যালোচনা হয়, তাহলে তো মানুষের মধ্যে, যেটি আরেকটি অনুষ্ঠানে মোস্তফা ফিরোজ বলছিলেন, এর আগেও বিভিন্ন সময় তিনি বলেছেন যে মানুষ ভাববে আগেই ভালো ছিলাম, মানে সেই বক্তব্যটা, বা রহিন হোসেন প্রিন্সও গতকালের সভা শেষে তিনি বলছেন অসচেতন ভাবে তো মানুষ ভাবতেই পারে, তুলনা করতেই পারে বা বলতেই পারে যে আগেই ভালো ছিলাম। এটি একটা আওয়ামী বয়ান আছে, আগেই ভালো ছিলাম। তাহলে সেই বয়ানটাই কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? না না, বয়ান না, বয়ানের অর্থ কিন্তু বানানো, একটা জিনিস চালু করা। সাধারণ লোক, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, যারা খুবই অল্প আয়ের লোক, তারা তো এখন আপনি ধরেন আমি তো সহজে রিক্সায় উঠি না, পয়সা দিতে হয় বেশি, উঠি না, তো ওদের তো ইনকাম কমে গেছে। তারপরে আপনার একটা রিক্সা, এখন সব রিক্সা ব্যাটারি চালিত হয়ে গেছে। তো যে
যারা মালিক, এই রিক্সার মালিক, তারা তো আপনার ওই আপনার ব্যাটারিতে চার্জ দেয় রাখে, ওখানে তো কম পয়সা দেয়, আন্ডারস্ট্যান্ডিং করে কম পয়সা দেয়। কিন্তু রিক্সা চালকের, বেবি ট্যাক্সি চালকের, মোটরসাইকেল চালকের, তাদের কিন্তু জমা দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং সে দিবে কোথায়? সে তো বলে যে তার হলো পেটের ক্ষুধা, সে বলে যে আগেই তো আয় বেশি হতো, তো আগেই ভালো ছিল, এরকম বলে তো। বলে না তা না, বলে তো, এটা সত্যই বলে, অনেকেই বলে। সুতরাং যদি এটি সত্য বয়ান, আর একটি বয়ানের কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলছেন দেশে দক্ষিণপন্থীদের হাতে দেশ চলে যাচ্ছে, এবং তিনি বলছেন যে এটিতে তিনি উদ্বিগ্ন, দেশে দক্ষিণ পন্থার। এই কথাটি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশে বিদেশে এটি প্রচার করে তিনি তার ক্ষমতায় থাকাকে জাস্টিফাই করতেন, যে তিনি যদি ক্ষমতা ছাড়েন তাহলে দেশে উগ্রবাদ এর বিস্তার ঘটবে, দক্ষিণপন্থীদের হাতে চলে যাবে। এখন তো এই কথা বলছিলেন, এটিও কি একটা বাস্তবতা? মানে এটা বাস্তবতা, কারণ আপনি খেয়াল করে দেখেন, ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল, সেখানে অনেক প্রোগ্রেস হচ্ছিল। হঠাৎ করে আপনি দেখেন দক্ষিণপন্থী বলতে জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, আরো ছোটখাটো দল আছে, এবি পার্টি আছে, এনসিপি আছে, এরা মিলে রাস্তায় যেয়ে বললো আনুপাতিক নির্বাচন চাই, দিয়ে আলটিমেটাম দিয়ে দিল। তো এবং তারা কিন্তু দেখা গেছে যে তারা যা দাবি করে ডক্টর ইউনূসের সরকার তাই মানে। যেমন ধরেন আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস স্থগিত করা হলো, তিনি বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আমাদের কোন দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। অথচ দেখা গেল যে রাস্তায় নামলে 144 ধারা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির চারপাশে দেওয়া ছিল, এটা ব্রেক করে তারা আসলো এবং 1 ঘন্টার আলটিমেটাম দিল, দাবি মানা হয়ে গেল, এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করে দিল। তার মানে ওটার থেকেই মনে হয় আবার ঠান্ডা পানি টানি দিয়ে তাদের আরামও দেওয়া হলো। তো সুতরাং এতে মনে হয় যে এই দলগুলি যা বলে, দাবি করে, সেইগুলো তিনি বরাবরই মানছেন, এরা দাবি করলেই মানছেন। এই জন্য কথা উঠেছে, তাহলে কি এই যেমন ধরেন আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, এরকম একটা অবস্থান থাকলেও বা কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই এরকম অবস্থান থাকলেও সেই অবস্থান থেকে সরে এসে দাবির প্রেক্ষিতে মেনে নিলেন, যেটি আপনিও বললেন। আরো যেটি আমরা শুনেছিলাম সরকারের কাছ থেকে যে 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ হবে, কিন্তু সেটিও বেমালুম, সেটাই আর হলো না বা হতে দেওয়া হলো না। যাই হোক, এখন বলছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, সেটিও কি সরকার আস্তে আস্তে ভুলে যাবে বা চাপের মুখে সেখান থেকেও সরে যাবে না? শোনেন, বেশ কয়েকবার যখন দেশটা আউলা যায় তখন কিন্তু দলগুলোকে ডাকে দেশকে, দেশের জনগণকে এবং বিশ্বকে বুঝায় যে ওই জুলাই গণ অভ্যুত্থানের সব দল একতাবদ্ধ আছে। এবারেও যে এটা একটু ফেজ ওয়াইজ ডাকছে, 3 বারে ডাকছে, এটাও যে এটা হবে না এটা কিন্তু নিশ্চয়তা নেই। কারণ তিনি যে কখন নির্বাচন দিবেন, কয় তারিখে নির্বাচন দিবেন, আমি মুসলমান হিসাবে বলতে পারি আল্লাহ জানে আর উনি নিজে জানে, আর কেউ জানে না। উনি তো তারিখ মুখ দিয়ে বের করে নেই। উনি যতই মোস্তফা জালাল হায়দার বলেছেন, তিনি সিনিয়র লোক, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু আমি তো বললাম আমি চেক করেছি, তারা তো এটা তো চাপ এসেছে, তো বিএনপির থেকে চাপ এসছে, এটা সত্য। এবং এই চাপ তো এই কথা উঠছে, আমি নিজেও বলেছি, আপনিও তো ছোট মানুষ ছিলেন, পাকিস্তানের যখন আইয়ুব খাঁ ক্ষমতায়, তখন এনএসএফ ছিল আইয়ুব খাঁর ছাত্র সংগঠন। এই এনএসএফ কে কোনোভাবেই দমন করা যাচ্ছিল না, তাদের নির্যাতন, হামলা, মামলায় তারা সব সময় এ দেশের কোনো আন্দোলন গড়ে উঠতে পারছিল না। তখন কিন্তু আপনার 3 জন ব্যক্তি, মন্টু, খসরু এবং সেলিম, তারা ছাত্রলীগ করতো, তারা তখন এই এনএসএফ কে কিন্তু দমন করে। দমন করার পরে 69-এর আন্দোলন হয়, সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা পরিণত হয়। তো এখন যেটা হয়েছে, এই যে এনসিপির ধরেন নাহিদ সাহেব আজকেও বলেছে, কোন জায়গায় সবাই বলেছে, সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হওয়া সম্ভব না, এটা বলছে, তো উনি ওই জায়গায় আছে। তার মানে আমি 2টা টেলিভিশনে গতকাল এবং পরশুদিনও বলেছি, এই এনসিপি এখন ছোট এনএসএফ হয়েছে। এই এনএসএফ কে যদি ধাওয়া দেওয়া যায় তাহলে দেখবেন এই ইউনূস সাহেব ডিজার্ম হবে, তাছাড়া হবে না। কারণ এই এনএসএফ, এই এনসিপি অর্থাৎ ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সে বলেছে ওখানে গডফাদার আছে, মাস্টার মাইন্ড আছে, সব আছে, তাদের কথা সবসময় মানা হয়।
সুতরাং তারা তাদের উপরে ভর করেছে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, অন্যান্য পার্টি। সুতরাং এই এনসিপি কে যদি কাবু করা যায়, এবং তারা তো আপনি দেখেন চাঁদাবাজির থেকে শুরু করে মব সন্ত্রাস, এড়ে নামাও, ওরে ধরাও, এই যে এখন আবার ধরেন আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিস, সে পুরানো অফিস, সেটাকে রিনোভেট করে বিল্ডিং তুলছে, সেখানে সাইনবোর্ড টানায় দিচ্ছে, এটা নাকি কি গণ অভ্যুত্থানের অফিস হবে নাকি ইনস্টিটিউট হবে বলেন, ওটা রেজিস্টার দলিল করা, ওটাকে একটা বিল্ডিং দখল করতেছে, এটা কি? এটা কি একটা দেশের কোনো শেষ হবে না? দখল করা, একে চাকরি দেওয়া, একে ধরেন আমাদের টেলিভিশনে, আমাদের ধরেন প্রেস ক্লাবে প্রথম দিকে এসেই আপনার তখন ছিল সমন্বয়কারীর একটা তালিকা, কে ধরায় দিচ্ছে জানি না, তালিকা দিলে এরা ফেসিবাদের দোষর, বাস প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। প্রেস ক্লাবের মেম্বারশিপের সাথে ফেসিবাদের দোষর কি দোষর না সেটার কি সম্পর্ক? আমি অপরাধ করলে বিচার হবে, সমস্যা নাই, আইনের ঊর্ধ্বে তো আমি না, কিন্তু প্রেস ক্লাবের মেম্বারশিপ যাবে কেন? আপনি বলেন কৃষি মন্ত্রী রাজ্জাক সাহেব, তিনি তো কৃষি মন্ত্রী, তার তো কৃষি অ্যাসোসিয়েশন, তার মেম্বারশিপ যায় নাই, আমাদের মেম্বারশিপ যাবে কেন বলেন? আপনি দেখেন পৃথিবীতে নজির নাই, ঢালাও ভাবে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, আমারটাও বাতিল করছে। আমাকে একজন বলল উচ্চত কর্মকর্তা, আপনি এসে একটা অ্যাক্রিডিটেশন কার্ড নেন। আমি বললাম যে এই সরকার থাকতে আমি কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নেব না, কারণ এটা অযৌক্তিক। অবশ্যই স্বীকার করেছে, আপনার প্রেস সেক্রেটারি বলছে এটা ভুল হয়েছে বলছে। তো আমার কথা হচ্ছে যে আপনার ভুল তো সরকারের থেকে ভুল করা যাবে না। তো আমি আপনাকে খুন করলাম, করে বললাম যে আমাকে ভুল করে দেন, মাফ করি, তা তো হয় না। পৃথিবীতে কোন দেশে আছে একবারে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়? তারপরে আপনি ধরেন অনেকগুলো সাংবাদিককে ধরা হয়েছে, এর ভিতরে অনেকেই অনেক টাকার মালিক আছে, আমি জানি, তাদের বিচার হোক, দুর্নীতির দায়ে বিচার হোক, কিন্তু সবারে অধিকাংশই কেসে খুনের কেস দিয়ে দিছে, হত্যার মামলা। বলেন কোন সাংবাদিক হত্যা করছে? বলেন আমি অপরাধ করলে আমার বিচার হোক, সমস্যা নেই, আমাকে ধরে নিয়ে মামলা হলেই গ্রেপ্তার নয়। আইন উপদেষ্টা এটা বলছেন যে মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্ত করে যদি পাওয়া যায়, প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়, তাহলেই গ্রেপ্তার। তাহলে বলছে যে তাহলে হচ্ছে না কেন? নাকি এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, নাকি সরকার চাইছেই না? না, এই জন্যই তো বলা হয় দেবপ্রিয়র ভাষায় সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার আছে। আইনও করে ফেলছে যে 24 ঘন্টার ভিতরে যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারকে জানাতে হবে, এবং প্রাইমারি তদন্ত করে দোষী হলে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এটা কার্যকরী হচ্ছে না। অথচ আইন এই সরকার করছে, হ্যাঁ সংবিধানে আছে, পুলিশ আইনেও আছে যে আপনি সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, গভীর রাতে গ্রেপ্তার করতে পারবেন না, অনেক নিয়ম আছে, কিছুই মানে না। অর্থাৎ আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময় যা ঘটছে ঠিক একই জিনিস অনুকরণ করা হচ্ছে, একটুও পার্থক্য নেই। অথচ দেশটা স্ট্রিম লাইনে আসতে পারে নাই, প্রশাসন ঠিক নাই, পুলিশ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই।